আচ্ছা, আমাকে আমি কি আমি আমি অডিবল? আমার কথা শুনতে পারা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছি আমাকে? Yes, sir. অলরাইট, ওকে। থ্যাংক ইউ অর্ক। তো আমরা কি পড়তেছিলাম মনে আছে? নাকি ছুটি বন্ধ একবার সবকিছু ভুলে গেছি আমরা? আমাদের মিড টার্ম কবে থেকে? স্যার 10 তারিখ থেকে স্যার। 10 তারিখ থেকে। ওকে, আমরা তাহলে মিড টার্মের আগে আরেকটা ক্লাস পাবো, রাইট? জি স্যার, একটা ফিজিক্যাল ক্লাস হওয়ার কথা স্যার। হ্যাঁ, একটা ফিজিক্যাল ক্লাস হবে। ওকে, কি পড়তেছিলাম কারো কি মনে আছে কিনা? জাস্ট একটু আমরা দেখি কি পড়তেছিলাম। লাস্ট ক্লাসে আমরা কি ডিসকাস করেছি, কারো একটু কিছু মনে আছে কিনা? কিছুই মনে নেই। একটা স্ট্যান্ডার্ড স্যার, ট্রিটমেন্ট সম্পর্কে। জি স্যার, কোভিড-19 স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন যেটা ফিজিওথেরাপি থেকে জি প্রোভাইড করা হয়েছিল। জি জি, ইকবাল সাহেব, থ্যাংক ইউ আপনাকে। আমরা কোভিড-19 নিয়ে ডিসকাস করতেছিলাম। আচ্ছা, ভেরি গুড। আমরা একটু জাস্ট উইল বি রিক্যাপিচুলেটিং ফ্রম দ্য লাস্ট ক্লাস লিটল বিট, দেন উইল বি কন্টিনিউইং। আমরা আজকে আহ, একটা নতুন একটা জিনিস সম্পর্কে আলোচনা করব। এটা প্রিটি মাচ ফ্যামিলিয়ার আমাদের সবার সাথে। এটা হচ্ছে ডেঙ্গু। তো ডেঙ্গুটা নিয়ে আলোচনা করার আগে আমরা একটু জাস্ট গত ক্লাস থেকে কিছুটা একটু আলোচনা করি যে আমরা আসলে কতটুকু অনলাইন ক্লাসে অনেক সময় আমরা ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারি না অনেক সময়। তো আমরা একটু জাস্ট একটু আলোচনা করে নিচ্ছি আমরা দুইটা একটা পয়েন্টস যে আমরা আসলে বুঝতে পেরেছি কিনা। আহ, আমরা যদি একটু পড়ি যে কারো কি মনে আছে যে আমরা যখন ডেঙ্গু কোভিড-19 নিয়ে আলোচনা করতেছিলাম, কোভিড-19 এর ক্ষেত্রে আমরা একটা টার্ম ইউজ করেছিলাম, সাইটোকাইন স্টর্ম। এবং এই সাইটোকাইন স্টর্মের জন্য এক ধরনের হচ্ছে আহ, এক ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করা হয়। কারো কি মনে আছে এটা? হাসনাইন, মনে আছে আপনার নাকি? হাসনাইন, হাসনাইনকে দেখা যাচ্ছে। 36, হাসনাইন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার। আচ্ছা, হাসনাইন, একটু কোভিড-19টা নিয়ে একটু যদি সাইটোকাইন স্টর্মটা কি মনে আছে? সরি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে, ইটস ওকে। সরি, কিছু নেই। আর অন্য কেউ কারো মনে আছে কিনা যে আমরা কি বলেছিলাম? এবং স্যার, এটা টসিলিজুমেবের একটা ইয়ে ছিল। হ্যাঁ, সরি, বুঝতে পারিনি। স্যার, হ্যাঁ, ইকবাল সাহেব বলেন। টসিলিজুমেব এর একটা। আচ্ছা, এটা কি আমার প্রবলেম হচ্ছে? অন্যরা কি আমরা বুঝতে পারছি কি বলছে ইকবাল সাহেব এটা? আচ্ছা, একটু একটু বুঝিয়ে বলেন তো আমাদেরকে, এক এক দুইটা স্টেটমেন্ট দিয়ে যে আসলে সাইটোকাইন স্টর্ম এবং এটার এগেনস্টে কোন ধরনের একটা একটা মনোক্লোনাল অ্যান্টিবডির কথা আমরা বলেছিলাম। টকটিজুম্যাব, হ্যাঁ। এটার কথাই বলেছিলেন যে ওকে, টকটিজুম্যাব, ওকে, থ্যাংক ইউ। তাহলে সাইটোকাইন স্টর্মটা আসলে সাইটোকাইন স্টর্মটা আসলে কি এবং হলে কি ধরনের ক্ষতি হয় যদি একটু আহ একটু জাস্ট একটু কেউ অন্য কেউ যদি একটু আমরা বলতে পারি। কেউ, কারো মনে নেই? তার মানে আমরা পড়াশোনা, আমরা বন্ধে একেবারেই ব্যস্ত ছিলাম, তাই না? ওকে, আমি আমি জাস্ট আমি আমি খুব সিম্পলি আমি একটু বলে নিচ্ছি। আমি স্লাইডটা শেয়ার করে নিচ্ছি, তাহলে হয়তো একটু সুবিধা হবে।
আচ্ছা, আমার যতটুকু মনে পড়ে আমরা এই স্লাইডটা নিয়ে অনেকটা সময় ডিসকাস করার চেষ্টা করেছি, অনেকগুলো পয়েন্ট এখানে ডিফারেন্ট টাইপস অফ মাইল্ড, মডারেট এবং সিভিয়ার কেস নিয়ে আলোচনা করেছিলাম। এবং তারই ধারাবাহিকতা একটা পয়েন্ট আমরা চলে এসেছিলাম যে ডেঙ্গু পেশেন্ট যে একটা খুবই কমন একটা আমাদের দেশের সিমটমের মধ্যে ছিল, সেটা হচ্ছে সাইটোকাইন স্টর্ম। ওকে, এই এই সাইটোকাইন স্টর্মের সময় আমরা বলেছিলাম একটা টার্ম যে যখন এই ডেঙ্গু পেশেন্টের সাইটোকাইন স্টর্ম হয়, এটা খুবই র্যাপিড এবং এবং এই জায়গাটাতে প্রচুর পরিমাণ প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন গুলো রিলিজ হয়। এখন প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন গুলো কোনগুলো ছিল? যেমন ডিফারেন্ট টাইপস অফ ইন্টারলিউকিন ছিল, তাই না? ইন্টারলিউকিন, ইন্টারফেরন ছিল, তারপর ইন্টারলিউকিন ছিল, টিমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা ছিল। সো এইগুলো দেখা গেল যে যাদের সিভিয়ার মানে কেস হয়, তখন এই ধরনের প্রো ইনফ্লেমেটরি হচ্ছে সাইটোকাইন গুলো প্রচুর পরিমাণ হচ্ছে রিলিজ হয়, এবং সেক্ষেত্রে ইনফ্লামেশন রেটটা খুব হাই থাকে। এবং সেক্ষেত্রে এই ধরনের পেশেন্টদের ইনফ্লামেশনটাকে রিডিউস করার জন্য দেখা গেল যে আমরা বলেছিলাম যে এক ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করা হয়। এবং এই ধরনের প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন গুলো যখন দেখা গেল যে যখন বেশি রিলিজ হয়, হাইপার ইনফ্ল্যামেটরি রেসপন্সের কারণে আমার যে এন্ডোথেলিয়াম গুলো থাকে এবং ভাস্কুলার পারমিয়াবিলিটি হচ্ছে বেড়ে যায়, ভেসেল গুলো লিক হয়ে যায়, এবং এই প্লাজমা লিকেজের কারণে দেখা গেলো থ্রোম্বোসাইটোপেনিয়া হয়ে যায়। আমরা দেখেন এই সেম সিচুয়েশন উইল অলসো বি ডিসকাসিং ইন কেস অফ হচ্ছে ডেঙ্গু সিচুয়েশনের ক্ষেত্রে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব যখন আমরা শুরু করি। এবং আরেকটা কথা হচ্ছে যে যদিও অনেক ক্ষেত্রে এই প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইনের ক্ষেত্রে ইনফ্লেমেশনটা রিজেকশনের জন্য আমরা বলেছিলাম যে স্টেরয়েড ইউজ করা হয় কোভিড এর ক্ষেত্রে, ডেঙ্গুর ক্ষেত্রে অনেকটা এটা নিয়ে কন্ট্রাডিক্টরি কথা আছে। অনেক ক্ষেত্রে বলা হয় এটা পজিটিভ রেসপন্স আমরা পাই, আবার অনেক ক্ষেত্রে এটাকে প্রহিবিট করা হয় যে ডেঙ্গু পেশেন্টের জন্য এই ধরনের স্টেরয়েড গুলো ইউজ না করা হয়। ওকে, আমরা এটা নিয়ে পরে আলোচনা করবো। আচ্ছা, এই ধরনের আমার সাইটোকাইন রিলিজ যেন না হয়, এবং এই ধরনের সাইটোকাইন রিলিজ হলে আমি বলেছি অনেক ক্ষেত্রে যে এন্ডোথেলিয়ামটা ড্যামেজ হয়ে যায়, ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যায়, অনেক ক্ষেত্রে প্লাজমা লিকেজ হতে পারে, অনেক ক্ষেত্রে দেখা গেল যে আহ, তারপরে অনেক ক্ষেত্রে অর্গান ফেইলার, এবং এবং এই ধরনের এই ইনফ্লামেশনটাকে অনেক ক্ষেত্রে কমানোর জন্য এক ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডি আমরা বলেছিলাম টক্সিজুম্যাবটা দেখেন আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন, এখানে খুব সুন্দর করে বলা আছে ইন্টারলিউকিন 6, যেটা আমার সবচেয়ে প্রমিনেন্ট আমরা যদি বলি এক্ষেত্রে কোভিড-19 এর ক্ষেত্রে। এবং এই ইন্টারলিউকিন 6 এর যে রিসেপ্টর থাকে, যে যে জায়গাটাতে ইন্টারলিউকিন 6 বাইন্ড করে টক্সিজুম্যাব ইজ এ কম্পিটিটিভ ইনহিবিটর, এবং সেটাকে আলটিমেটলি ব্লক করে দেয়। এবং ইন্টারলিউকিন 6 যদিও প্রচুর পরিমাণ বডিতে রিলিজ হয়, বাট এটার যে ইফেক্ট বডিতে ইনফ্লামেশন, সেটাকে অনেক কিছু রিডিউস করতে পারে। Alright. আচ্ছা, এগুলো ছাড়া আমরা অনেকগুলো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি গত ক্লাসে, করিয়েছি আপনাদের সাথে সেই আলোচনাগুলো। এবং আমি যেটা বলতে চাই যে আমি শিওর যে আপনারা একটু দেখেছেন, দেখে না থাকলেও আমাদের যেহেতু অনলাইন ক্লাস, আমি চাইবো নেক্সট যে ফিজিক্যাল ক্লাসটা হবে আমরা একটু সবাই একটু একটু পড়ে আসবো। আমি স্লাইড দেখে আজকে হয়ে গেলে আমি স্লাইডটা আপনাদের সাথে এই পর্যন্ত শেয়ার করে রাখবো। আপডেটেড স্লাইডটা আবার যখন আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায় তখন হয়তো আলোচনা করতে পারবো, আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করে রাখবো। বাট আমি চাই যে নেক্সট ক্লাসের আগে কোভিড সম্পর্কে আমরা একটু পড়ে আসি, কোন ধরনের মেডিকেশন ট্রিটমেন্ট গুলো ইউজ করা হয়, কোন ধরনের যে মেডিকেশন গুলো ইউজ করা হয় তার মেকানিজমটা কি, ডোজ কতটুকু, কখন কোন ধরনের ড্রাগ ইউজ করা হতে পারে কোন সিচুয়েশনের ক্ষেত্রে, আমরা একটু চাই সবাই যেন আমরা একটু পড়ে আসি। এটা আমাদের জন্য খুবই ভালো হবে। ওকে, আমরা আজকে বেসিক্যালি একটু যতটুকু পারি আমরা চেষ্টা করব একটা নতুন একটা ডিজিজ সম্পর্কে আলোচনা করার জন্য। সেটা আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে ডেঙ্গু, ডেঙ্গুটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। ডেঙ্গুটা সম্পর্কে কেউ একটু আমাদেরকে কিছু একটু বলতে পারে কিনা দেখি। আমরা তো মোটামুটি এটা আমাদের দেশে খুবই মানে বলবো যে
ভয়ঙ্কর একটা রোগ। এটা এই যে মার্চ এপ্রিল মে আমাদেরকে এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, এবং এই সময়টাতেই নর্মালি আমি আমি 2019-এর দিকে দেখেছি, 18-19-এর দিকে ওই সময়টার কথা যদি মনে পড়ে, ডেঙ্গুটা এতটা বেশি প্রিভালেন্ট ছিল না আমাদের দেশে, যদিও ছিল, কিন্তু এতটা এরকম বিধ্বংসী রূপটা ওই সময়টাতে ছিল না। ওই সময় অল্প কিছু পেশেন্ট ইনফেক্টেড হতো, দ্যাট ওয়াজ মোস্টলি একেবারে আমরা যদি বলি ঢাকা কেন্দ্রিক, এবং ঢাকা থেকে এই রোগটা তখনও অতটা বেশি বাইরে স্প্রেড আউট হয়নি, এবং খুব বেশি এটা নিয়ে অতটা ওই সময় হতো না, পেশেন্ট ইনফেক্টেড হতো, হসপিটালাইজড হতো, তারপর হয়তো একটা সময় কিছুদিন পরে ভালো হয়ে যেত। এবং 2000 এই এর পরের ইয়েটাতে আমরা যদি দেখি, আমি একটা ডেটা আজকে দেখানোর চেষ্টা করব, এরপরে 2023-র দিকে এটা আরো বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে, এবং এটা গ্র্যাজুয়ালি প্রত্যেকটা বছরই এখন এটা আরো গতবারের রেকর্ডটাকে ছাড়িয়ে যাচ্ছে। এবং আপনি যদি খুবই দেখেন, ইটস ভেরি অ্যালার্মিং। এবং আমি জাস্ট জিজিএইচএস এর রেকর্ড দেখতেছিলাম, ইভেন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই যে 12 উইক পার উইক, যদি আমরা পার মান্থ যদি 4 উইক চিন্তা করি, এই 12টা সপ্তাহের মধ্যেও হচ্ছে ডেঙ্গু ইনফেক্টেড পিপলের সংখ্যা বেড়ে যাচ্ছে দিনকে দিন। এবং সবচেয়ে বড় কথা, এবং এই জায়গা থেকে, এবং এই 3 মাসেও মোটামুটি 4 জন পেশেন্ট, 4 পেশেন্ট ডাইড বিকজ অফ ডেঙ্গু ভাইরাল ফিভার। ওকে, এইটাই হচ্ছে সবচেয়ে অ্যালার্মিং। একটা সময় আমরা দেখেছি যে মে জুন না হলে পরে ডেঙ্গু হচ্ছেই না, কিন্তু আমাদের দেশে এখন দেখা যাচ্ছে যে না, এটা এটা মোটামুটি এটা আমাদের দেশে এখন সারা বছরের একটা রোগ হয়ে গেছে। এটা একেবারে কমপ্লিটলি একেবারে উইন্টার, আমাদের যখন একেবারে শীত চলে আসে আমরা যদি বলি, ওই সময় আসলে যে একটা সময় দেখা গেল যে হিউমিডিটির কারণে, টেম্পারেচারের কারণে এদের ব্রিডিং হতো না, এদের সংখ্যাটা কম থাকতো, কিন্তু তারপরে মনে হচ্ছে যে এটা একেবারে সার্ভাইভ করা শিখে গেছে মনে হচ্ছে কেন জানি। এবং সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে, এটা আমাদের দেশে শুধুমাত্র ঢাকায় না থেকে এখন মোটামুটি হোল বাংলাদেশে এটা স্প্রেড আউট হয়ে গিয়েছে। এই কারণে দেখা যাচ্ছে যে এটা মোটামুটি সারা বছর ধরে আমাদের ইনফেকশন রেটটা আমাদের খুব হাই থাকে। ওকে, তো আমি খুব ছোট করে একটু বলি, আমার মনে হচ্ছে এটা আমি আজকে হয়তো একেবারে কমপ্লিটলি শেষ করতে পারবো না, তারপরেও যতটুকু শেষ করা যায় আমি চেষ্টা করি কিছুটা আলোচনা করার জন্য। আমরা চেষ্টা করব যদি কমপ্লিট করতে না পারি, নেক্সট ক্লাসে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। ওকে, সো ডেঙ্গু আমরা যদি বলি, একটা আমরা সবাই জানি এটা এটা একটা মসকিউটো বর্ন, আমরা যদি বলি ইনফেকশাস ডিজিজ। এটা ডেফিনেটলি ভাইরাল ইনফেকশন। ডেঙ্গি মানে হচ্ছে ডেঙ্গু ভাইরাস, ট্রান্সমিটেড বাই 2 ধরনের মশার নাম দেওয়া আছে এখানে, অ্যাডিস মশা। আমরা যদি বলি যে প্রথম যে আপনার অ্যাডিস এজিপ্টি আছে, এইটাই মেনলি রেসপন্সিবল আমাদের ডেঙ্গু ভাইরাসটাকে স্প্রেড আউট করার জন্য। ওকে, আচ্ছা, বিভিন্ন ধরনের এখানে কোথায় এরা বাস করে, এদের হ্যাবিটেট সম্পর্কে আলোচনা করেছে, এটা আমরা জানি। আহ, এবং নিচে আর একটা কথা বলা আছে যে সেকেন্ড যে স্পিসিস এর কথা বলা আছে, এটা লেস লাইক টু স্প্রেড ডেঙ্গু ভাইরাস। এটা অন্যান্য ভার্টিব্রেটের উপর ডিপেন্ড করে এরা বেঁচে থাকে, এবং এরা দেখা গেল আমরা অনেক ক্ষেত্রে এই যে স্প্রেড আউটের কথা যেটা বলছি, এটার সাথে অতটা বেশি ইনভলভ না, বাট যে আমরা অ্যাডিস এজেন্ট যেটা বলছি, এটা মোস্টলি ইম্পর্টেন্ট আমরা যদি বলি ডেঙ্গু ভাইরাস স্প্রেড আউটের ক্ষেত্রে। আচ্ছা, এই যে ডেঙ্গু ভাইরাস, এটা মশাবাহিত একটা রোগ, এবং আমরা যেটা বলেছি এইটা এটার জন্য এটা 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 ভাইরাল এক ধরনের ইনফেকশন। এবং এটা যে ভাইরাসটা এটাকে ক্যারি করে, সেই ভাইরাসটা ক্যারি করার ক্ষেত্রে আমরা এটাকে আরেকটু মোর স্পেসিফিক্যালি বলতে পারি যে এইটা ক্যারি করার জন্য যে ভাইরাসটা থাকে, এটা 4 ধরনের সেরোটাইপ থাকে। মানে ভাইরাস কিন্তু ওদের 4 ধরনের ধরেন অ্যান্টিজেনিক ডিফারেন্স আছে, ডাইভার্সিটি আছে। আমি গত ক্লাসে একটা একটা কথা বলেছিলাম যে ভাইরাস যারা থাকে, এই ভাইরাসদের ক্ষেত্রে, যে কোনো ভাইরাসের ক্ষেত্রে আপনার ভ্যাকসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা মেইন হিন্ড্রেন্স হচ্ছে ওদের মিউটেশন, ওদের চেঞ্জ। ওকে, এবং ওরা 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 প্রতিনিয়ত চেঞ্জ হতে পারে সার্ভাইভালের জন্য। তো মিউটেশনটা হচ্ছে মেইন হিন্ড্রেন্স ফর দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন আমরা যদি বলে থাকি। আচ্ছা,
এইখানে যদি আমরা বলি, এইখানে আমরা যেটা বলছি যে এই যে ডেঙ্গু ভাইরাস, এই ডেঙ্গু ভাইরাসের জন্য আমরা বলেছি যে ডেঙ্গু ভাইরাসের 4 ধরনের সেরোটাইপ আছে। 4 ধরনের সেরোটাইপ আমরা বলছি যে 4 ডিস্টিংক্ট সেরোটাইপ। এবং এই সেরোটাইপ থাকা এটাকে অনেক ক্ষেত্রে বলা হয় ডেন V1, ডেন V2, ডেন V3, ডেন V4। ওকে। এবং এবং ক্লোজলি তারা রিলেটেড, তারা দেখা গেল সবকিছু এক, কিন্তু অ্যান্টিজেনিক্যালি তারা ডিফারেন্ট। তাদের ডিফারেন্ট হয়তো প্রোটিনের ক্ষেত্রে ডিফারেন্স আছে, হয়তো তাদের পেনিট্রেশন করার জন্য, হয়তো হোস্টকে ইনভেড করার জন্য যে ধরনের অ্যান্টিজেন লাগে, এক ধরনের সেরোটাইপের এক ধরনের প্রোটিন লাগে, ডিফারেন্ট সেরোটাইপের ডিফারেন্ট প্রোটিন লাগে। এবং সেই কারণে আপনি অলদো দে লুক সিমিলার, তাদের অ্যান্টিজেনিক্যাল ডিফারেন্স আছে। এখন অ্যান্টিজেনিক্যালি যদি তারা ডিফারেন্স থাকে, তাহলে দেখা গেল যে আমার এক ধরনের ভ্যাকসিন আমি ডেভেলপ করা হয়েছে, এবং সেইটা কিন্তু অন্য ধরনের সেরোটাইপের এগেইনস্টে কিন্তু কাজ করবে। দ্যাট ইজ দ্য মেইন হিন্ড্রেন্স ফর দ্য ডেভেলপিং অফ, আমরা যেটা বলি হচ্ছে ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে ভ্যাকসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, আমাদের দেশে আইসিডিডিআরবি অনেকটা এটা নিয়ে কাজ করছে। আমি এইবারের আপডেটটা চাই না, গত বছর আপডেট আমরা দেখি, এটা নিয়ে তারা খুবই প্রমিসিং কিছু স্টেটমেন্ট দিয়েছে যে এটা আমরা তো ক্লিনিক্যাল ট্রায়াল করে এটার জন্য খুব ভালো পর্যায়ে একটু যেতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে এই ধরনের যখন ডিফারেন্ট টাইপস অফ আপনার সেরোটাইপ থাকে কোনো একটা ডিজিজ কজিং যে ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের কথা যদি বলি, তাহলে প্রথমত আমাকে ধরে নিতে হবে যে আমি তো অ্যাকচুয়ালি এই যে আমার একটা ভ্যাকসিন তৈরি করতে হবে যেটা কিনা এই 4 ধরনের সেরোটাইপের এগেইনস্টে আমার প্রোটেকশনটা দিয়ে থাকে। অলরাইট, সিম্পলি বলার চেষ্টা করছি প্রথমে, তারপর আরো ইন ডিটেইলস যাব। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে 4 ধরনের সেরোটাইপের এগেইনস্টে প্রোটেকশন দেয় এরকম কোনো আমার অ্যান্টিজেনিক কম্বিনেশন লাগবে, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে বলছি টেট্রাভালেন্ট ভ্যাকসিন। আমরা অনেক সময় যখন ছোট বাচ্চাদের ভ্যাকসিন দিতে চাই, তখন কিন্তু আমরা দেখেছি যে এই যে একাধিক কম্বিনেশন থাকে বিভিন্ন ধরনের, অনেক ক্ষেত্রে 2টা বা 3টা ধরনের হচ্ছে ডিজিজের এগেনস্টে ভ্যাকসিনটাকে একসাথে ফর্মুলেট করে, এবং এক্ষেত্রে কস্ট সেভিং হয়। অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট তাদের ইপিআই যে প্রোগ্রামগুলো থাকে, সেই প্রোগ্রামের আনসারে এই ধরনের ভ্যাকসিনগুলোকে ইউজ করে থাকি। অলরাইট, তো ডেঙ্গুর ক্ষেত্রে আমরা যেটা বলেছি, যেহেতু অ্যান্টিজেনিক্যালি দে আর ডিফারেন্স থাকে সেরোটাইপের ক্ষেত্রে, তাহলে দেখা গেল যে আমার টেট্রাভ্যালেন্ট এক ধরনের ভ্যাকসিন দরকার। তার মানে ভ্যাকসিন দরকার যে জায়গাটাতে 4টা অ্যান্টিজেন থাকে এবং 4টা সেরোটাইপের এগেইনস্টে প্রোটেকশন দিতে পারে। আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে কিছুটা প্রবলেম দেখা যায়। প্রবলেমটা হচ্ছে এটা খুবই চ্যালেঞ্জিং আমরা যদি বলি। অনেক ক্ষেত্রে কেন দেখা গেল যে আমার আমার আমি যে অ্যান্টিজেনটা আছে, একটু একটু কে একজন একটু আমাকে আমাকে একটু প্লিজ এনশিওর করবেন যে আমি কানেক্টেড আছি কিনা বা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। কানেক্টেড আমি? ইয়েস স্যার। ওকে, আচ্ছা। অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক খুবই প্রবলেম তৈরি করে এবং আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ডিসকানেক্টেড হয়ে আছি, বাট আমি কন্টিনিউ করে যাচ্ছি। এনিওয়ে, তো আমরা যেটা বলছি যে এই ধরনের ভ্যাকসিনের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমি প্রথমে কিন্তু বলেছি যে মিউটেশন ইজ এ প্রবলেম, ইটস এ প্রাইমারি কনসার্ন। অলরাইট, আচ্ছা, মিউটেশন বাদ দিলাম, কিন্তু তারপরে আমরা বলেছি আবার 4 ডিফারেন্ট সেরোটাইপ। আচ্ছা, 4 ডিফারেন্ট সেরোটাইপ থাকলে আমার 4 ধরনের, মানে 4 ইম্পর্টেন্ট আমার প্রোটিন লাগবে বা অ্যান্টিজেন লাগবে, যেটা কিনা হচ্ছে বডিতে অ্যান্টিবডি তৈরি করতে পারে, যে অ্যান্টিবডিটা আমার এই ভাইরাসের এগেইনস্টে প্রোটেকশন দিতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে শুধুমাত্র অ্যান্টিবডি তৈরি করলে হবে না, বডিতে তো অনেক সময় অ্যান্টিবডি তৈরি করে। এখন সেই অ্যান্টিবডি গুলো প্রোটেকটিভ কিনা, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, তো প্রোটেকটিভ কিনা বলতে আমি কি বুঝাচ্ছি, যে আমার বডিতে অ্যান্টিবডি তৈরি হলো ভ্যাকসিনটা দেওয়া, তাহলে সেই অ্যান্টিবডিটা আমার ভাইরাসকে বা ব্যাকটেরিয়াকে কিল করতে পারে কিনা, মেরে ফেলতে পারে কিনা, দ্যাট ইজ প্রোটেকটিভ ইমিউনিটি। অলরাইট, সো এখন এই যে প্রোটেকটিভ ইমিউনিটি, এইটা অনেক ক্ষেত্রে দেখা গেল যে আমরা যদি 4 ধরনের সেরোটাইপের এগেনস্টে যদি 4 ডিফারেন্ট টেট্রাভ্যালেন্ট অ্যান্টিজেনিক যদি ভ্যাকসিন ইউজ করি, সেক্ষেত্রে আমার কিছুটা হিন্ড্রেন্স থেকে যায়, এবং দেখা গেল যে না, এটা আমি পাচ্ছি না। এটা একটা প্রবলেম। দেখা গেল অনেক ক্ষেত্রে দেখা গেল যে
যখন আমরা 4 ডিস্টিংক্ট সেরোটাইপের এগেনস্ট ইউজ করি, তখন দেখা গেল যে অনেক ক্ষেত্রে একটা সেরোটাইপের এগেনস্টে যে ইমিউনিটিটা তৈরি হয়, দ্যাট ইমিউনিটি বিকামস ভেরি উইক. Okay, so then a weak immune response to one serotype can lead to severe disease upon future infection. তার মানে এখন আমি ভ্যাকসিন দিচ্ছি, একটা সেরোটাইপের এগেনস্ট উইক ইমিউনিটি তৈরি করছে, তো আমি তো ভেবে নিচ্ছি আমি তো ইনোকুলেটেড। তাহলে তখন যে ইনফেকশনটা তৈরি হয়, তখন কিন্তু এটা খুবই ডেঞ্জারাস সিচুয়েশন। অলরাইট, তো এইটার কথা চিন্তা করেই দেখা গেল যে আমরা কিছুটা আমি যতটুকু ফিল করি যে আমাদের দেশে ভ্যাকসিন ডেভেলপমেন্ট বা ওভারঅল একটা ভ্যাকসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা সময় নিচ্ছে, যাতে এই ধরনের প্রবলেম গুলোকে কিভাবে মিনিমাইজ করা যায়। এবং আমার দেখা গেল যে এই ধরনের সিচুয়েশনকে, যেটা আমরা বলেছি যে এটাকে অনেক ক্ষেত্রে বলা যায় আহ, 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 যে এটাকে অনেক ক্ষেত্রে বলা হয় অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট বলে অনেক ক্ষেত্রে। কি চ্যালেঞ্জ আমার এই আম, কি বলে ডেঙ্গুর ক্ষেত্রে ভ্যাকসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আমি কি বলেছি যে অনেক ক্ষেত্রে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট বলেছে যে একটা মেজর রিস্ক ফর দ্য ভ্যাকসিন ডেভেলপমেন্ট। এবং এটা নর্মালি যখন দেওয়া হয় ভ্যাকসিনটা, এটা নর্মালি অনেক ক্ষেত্রে দেখা আপনি জানেন ভ্যাকসিন দিলে অনেক ক্ষেত্রে নর্মাল যে ডিজিজের মতো কিছুটা প্রবলেম ক্রিয়েট করে। হয়তো আমি রোটা ভাইরাস দিচ্ছি, রোটা ভাইরাসটা হচ্ছে ভাইরাসের এগেনস্টে যেন আমার অ্যান্টিবডি তৈরি হয়, বাচ্চাদের জন্য এটা ডায়রিয়া তৈরি করতে না পারে। রোটা ভাইরাস দিলে আবার অনেক সময় দেখা গেল যে কিছু কিছু ক্ষেত্রে অনেক বাচ্চাদের দেখা গেল যে ডায়রিয়া তৈরি হয়। তার মানে বডিতে যাওয়ার পর সেটা অনেক ক্ষেত্রে দেখা গেল কিছু কিছু অ্যান্টিজেন থাকে, রেডিয়ে ইউভি হচ্ছে রেডিয়েশন দিয়ে এদেরকে লাইভ অ্যাটিনিউয়েটেড, এদেরকে দুর্বল করে দেওয়া হয়েছে, বডিতে যাওয়ার পর ওরা আবার সেই ধরনের ইনফেকশন তৈরি করতে পারে। এখন যখন এটা হয়, when this sort of vaccine mimic the primary infection, তখন দেখা গেল যে causing the immune system to produce non-neutralizing antibodies, যেটা আমরা বলেছি they are producing antibodies, they are non-neutralizing, but they are not functional, they are not generating functional immunity. তারা ইমিউনিটি তৈরি করছে কিন্তু বডিকে প্রোটেক্ট করতে পারছে না। অলরাইট, তো তখন কি হচ্ছে আলটিমেটলি দ্যাট অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেট মোর সিভিয়ার ডিজিজ আপন সাবসিকুয়েন্ট ইনফেকশন, যখন একটা ডিফারেন্ট সেরোটাইপ দিয়ে। ওকে, তখন দেখা যাচ্ছে যে এই যে তাহলে আমার 4টা সেরোটাইপের এগেনস্টেই আমার ইনফেকশন দেওয়াটা, এটা একটা মেইন টেন্ডেন্স হয়ে যাচ্ছে। এবং ওই কারণে দেখা গেল যে ভ্যাকসিনটা কিন্তু আমাদেরকে একটু সময় লাগছে। এখন আপনি যদি বলেন যে আমরা যখন একটা পার্টিকুলার সেরোটাইপ নিয়ে যখন আমাদের আমাদের ইনফেকশন হয়, তখন কিন্তু আমরা কমপ্লিটলি সেই সেরোটাইপের এগেনস্টেই হচ্ছে তখন দেখা গেল যে আমরা কিন্তু প্রোটেকশনটা পেয়ে থাকি। আচ্ছা, আরেকটা প্রবলেম থেকে যায়, যেমন ধরেন আমরা বলছি যে কোনো একটা ভ্যাকসিন যখন আমরা ডেভেলপ করতে চাই, বা যে কোনো ড্রাগ ডেভেলপের ক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে আমরা কি করি, তখন এনিম্যাল মডেলের উপর আমরা সেটাকে অ্যাপ্লাই করি। রাইট, এনিম্যাল মডেলের উপর যখন অ্যাপ্লাই করি, তখন কিন্তু সেখান থেকে আমরা একটা প্রিলিমিনারি একটা প্রেডিকশন বা অ্যাজাম্পশন পেয়ে থাকি যে এটা টক্সিসিটি এটা কম, এটা এটা বডিতে অ্যাপ্লাই করলে আমার আমার এই ধরনের অ্যান্টিবডি তৈরি করতে পারে, এবং যে অ্যান্টিবডি গুলো আমার দেখা গেল প্রোটেকটিভ ইমিউনিটি তৈরি করতে পারে। এখন এই যে অ্যানিমেল মডেলের উপর যখন আমরা এগুলো অ্যাপ্লাই করব, এবং সেখান থেকে যখন একটা ইনিশিয়াল প্রেডিকশন পাবো, এইটার জন্য কিন্তু আমার একটা অ্যানিমেল মডেল লাগবে যেটা মোর অর লেস সিমিলার টু দ্য হিউম্যান বডি। অলরাইট, এবং আমার সেম প্যাটার্ন অফ আমার ইনফেকশন প্যাটার্নের ক্ষেত্রে, যে ডিজিজ প্রোগ্রেশনের ক্ষেত্রে যে ফ্লো চার্ট মেনটেন করে, সেই ধরনের সেটা থাকতে হবে। এবং এই কারণেই কিন্তু এইটা যদি না থাকে, তাহলে দেখা গেল যে আমরা এনিমেল মডেলের মধ্যে এক ধরনের রেসপন্স পাচ্ছি, আমার হিউম্যানের মধ্যে ডিফারেন্ট রেসপন্স পাচ্ছি। আবার মেটাবলিক রেট ডিফারেন্ট থাকে, মেটাবলিক এনজাইম ডিফারেন্ট থাকে। দেখা গেল যে কোনো একটা দেখা গেল যে আহ এই আহ, কোনো একটা ওই অর্গানোফসফরাস কন্টেনিং ইনসেক্টিসাইড হিউম্যানের মধ্যে এক ধরনের মেটাবলিক হচ্ছে পাথ হয়ে থাকে, এবং সেম ইনসেক্টিসাইড যখন দেখা গেল যে
হচ্ছে ইনসেক্টের উপর বা পেস্টের উপর যখন মেটাবলাইজড হচ্ছে, তখন ডিফারেন্ট মেটাবলাইট তৈরি করছে এবং তাকে মেরে ফেলছে, এবং হিউম্যানের উপর অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই, সেটা অতটা বেশি টক্সিক হচ্ছে না, সেটাও হতে পারে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ডেঙ্গুর ক্ষেত্রে আর একটা মেইন হিন্ড্রেন্স হচ্ছে ফোর ডিস্ট্রিক্ট টাইপের একটা প্রবলেম, এবং আমরা যদি বলতে চাই যে ল্যাক অফ এনিম্যাল মডেলস, যে আমরা যে এই যে সুইটেবল এনিম্যাল মডেল আমরা যে যেটা কিনা হিউম্যানকে মিমিক করতে পারে ডেঙ্গু ডিজিজ প্রোগ্রেশনের ক্ষেত্রে সাইকেলটাকে, এইটা পাওয়াটা একটু ডিফারেন্ট। কারণ এখন আমি তো ইনিশিয়ালি তো হিউম্যানের উপর অ্যাপ্লাই করার আগে অ্যানিম্যাল মডেল থেকে একটা ইনিশিয়াল ধারণা, তো এই জায়গাটাতেও কিছুটা প্রবলেম থেকে যায়, এবং এটা অনেকটা সময় লেগে যায় যে আমি একটা এনিম্যাল মডেল যেটা কিনা কুড বি মাচ অর মোর সিমিলার টু দ্য হিউম্যান বডি। যেমন আমি একটা এক্সাম্পল হঠাৎ মনে পড়ে গেল, যে খুব আপনারা জানেন যে ম্যালেরিয়া ভ্যাকসিনের ক্ষেত্রে যখন ইন ভিট্রো কিছু টেস্ট করতে যায় এবং হিউম্যানকে ইমিউনাইজ করার পরে তার থেকে অ্যান্টিবডি গুলোকে আইসোলেট করে দেখে যে এটা আসলে এই প্লাজমোডিয়াম ফ্যালসিপারিয়ামের এগেনস্টে, ম্যালেরিয়া জীবাণুর এগেনস্টে কাজ করতে পারে কিনা, সেটা যখন দেখতে যায় তখন দেখে যে এইটা হিউম্যানের উপর তো বেশি কাজ করছে না, এটা 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 বাইরে ইনফিট্রোতে এটা ম্যালেরিয়া প্যারাসাইটকে কিল করতে পারছে না, কিন্তু এটা বডিতে অনেকটা প্রোটেকশন পাওয়া যাচ্ছে। তাহলে এখন আসলে বডির প্রোটেকশনটা রিয়েল কিনা সেটা তো আমাকে ইন ভিভোতেও আবার টেস্ট করে অনেকটা বুঝাইতে হবে যে হোয়াট ইজ দ্য রিয়েল মেকানিজম এটা করছে, এটা করতে গিয়ে কোনোভাবে পারছে না। তো তখন তখন কিছু সায়েন্টিস্ট কিছু কাজ করলো, এটা নিয়ে একটা পেপারও আছে আমি দেখেছি। তখন এরা দেখলো যে এই ধরনের অ্যান্টিবডি গুলো যখন কিল করে তখন ডিফারেন্ট মেকানিজম আছে, অ্যান্টিবডি অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সাইটোটক্সিসিটি, তারপরে কমপ্লিমেন্ট ডিপেন্ডেন্ট হচ্ছে অ্যাক্টিভিটি। তখন দেখা গেল যে আমরা যখন হচ্ছে যে এই অ্যান্টিবডি গুলোকে, যেগুলো দোজ আর আইসোলেটেড ফ্রম দ্য হিউম্যান বডি, যখন এই প্লাজমোডিয়াম বা ম্যালেরিয়া প্যারাসাইটকে কিল করার জন্য ইউজ করা হচ্ছে, তখন এই জায়গাটাতে যে কমপ্লিমেন্টস নামে একটা প্রোটিন থাকে, এক ধরনের প্রোটিন যেটা বডিতে তৈরি হয়, এই কমপ্লিমেন্ট গুলো যখন এই অ্যান্টিবডির সাথে কানেক্টেড থাকে, তখন এরা কি করে, এরা এই যে আপনার বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া অথবা যে প্যারাসাইট গুলো থাকে এগুলোকে অপসোনাইজ করতে হেল্প করে, এগুলোর এক ধরনের সেলের মধ্যে এক ধরনের লিকেজ তৈরি করে এবং সেলুলার লাইসিসে হেল্প করে। তো এখন এই কমপ্লিমেন্ট যদি অ্যাবসেন্ট থাকে সেই অ্যান্টিবডির মধ্যে, তাহলে কিন্তু তারা সেই এই প্যারাসাইট বা ব্যাকটেরিয়া বা যেগুলো বলছি এই ইনভেডিং অর্গানিজম, সেগুলো কিন্তু সে ওইভাবে রিকগনাইজ করতে পারে না, অ্যাটাচমেন্ট করতে পারে না, এবং সেলুলার লাইসিস হেল্প করে। এবং পরবর্তীতে যখন ওই টেস্টের মধ্যে যখন কমপ্লিমেন্ট অ্যাড করা হলো C1Q, তখন কিন্তু খুব ইজিলি দেখলো যে না, দে ক্যান রিকগনাইজ দ্য ম্যালেরিয়া প্যারাসাইট এবং দে ক্যান কিল দেম। তার মানে এই যে আমি যদি প্রথমে একটু ধরে নেই, তাহলে এই যে টেস্ট আই মিন ল্যাবরেটরি টেস্ট, যেটা এনশিওর করবে ইয়েস দিস অ্যান্টিবডি ইজ রিকগনাইজিং দ্য প্যারাসাইট অথবা আমরা যেটা বলছি ব্যাকটেরিয়া অথবা ভাইরাস, এবং সেইটা যে প্রোটেকটিভ ইমিউনিটি দিচ্ছে, তাহলে তার জন্য তো একটা টেস্ট দরকার। দ্যাট টেস্ট যে কনফার্ম করছে, এইটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অনেক ক্ষেত্রে আমাদের থাকে না, এবং এইটাকে ডেভেলপ করতেও আমাদের অনেকটা সময় চলে যায়, যেখান থেকে আমরা দেখা গেল যে আলটিমেটলি পরে গিয়ে বুঝতে পারি যে অ্যাকচুয়াল মেকানিজম অফ দ্যাট প্যারাসাইট অথবা অ্যাকচুয়াল মেকানিজম অফ দ্য অ্যান্টিবডি হুইচ আর বিং জেনারেটেড ইনসাইড আওয়ার বডি ফর দ্য প্রোটেক্টিভ ইমিউনিটি। অলরাইট, তো এক্ষেত্রেও একটা একটা ঝামেলা থেকে যায়। অলরাইট, তো এটা নিয়ে আমি কিছুটা কথা বলছি, আপনারা চাইলে একটা আমি আজকে ক্লাস শেষে একটা কি বলে আহ একটা জার্নাল শেয়ার করে নিতে পারি আপনাদের সাথে। জার্নালটার আমার যতটুকু মনে পড়ে, এটা চ্যালেঞ্জেস অন দ্য ডেভেলপমেন্ট অফ ডেঙ্গু ভ্যাকসিন, এটা আপনারা ওটা একটু পড়ে নিতে পারেন, জাস্ট গ্ল্যান্স ইট ওভার। এবং আমি নেক্সট ক্লাসে আমার মনে হয় এটা পড়ে আসলে আমরা আরো একটু বেশি আলোচনা করতে পারি, এটা আমাদের জন্য আরো বেশি সহজ হবে। আমি আমি জাস্ট একটু আমি মোটামুটি আর 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। আমি অনেকটা আহ, প্রথমেই পিছনের দিকগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি। প্রথমের শুরুর দিকগুলো আমরা অনেকেই হয়তো এটার সাথে পরিচিত, আমি জাস্ট একটু
শর্ট আমি যদি বলি, ডেঙ্গু একটা মসকিটো বর্ন ইনফেকশাস ডিজিজ। এটার 4 টাইপস অফ সেরোটাইপস থাকে। অ্যাডিস মশা আমরা যেটা বলে থাকি, অ্যাডিস মশা, এটা কিন্তু একটা, সরি আমি মশাটা এখানে আমি নেক্সট ক্লাসে চেষ্টা করবো এখানে ইনক্লুড করে দেওয়ার জন্য। মশার একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে, এটা দেখলে অনেকটা বোঝা যায়। এটা মানে সাদা এবং কালো এক ধরনের শেড থাকে এবং এটা থেকে বোঝা যায় এটা অ্যাডিস মশা। আবার কিউলেক্সও, এটা খুবই আমাদের ঢাকা শহরে, আমি যদি কারেন্ট সিচুয়েশনের কথা বলি, যে আহ, মানে সন্ধ্যাবেলায় শুধুমাত্র দরজাগুলো খোলা রাখলে যে কত হাজার মস্কিটো যে আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে আমাদেরকে মানে অ্যাটাক করার জন্য, ইটস ভেরি ডিফিকাল্ট টু কাউন্ট দেম। এবং এটা শুধুমাত্র ক্যাপিটাল সিটি না, এটা অল ওভার দ্য বাংলাদেশ এটা স্প্রেড আউট হয়ে গেছে। আমি আমি অ্যাডিসের কথা বলছি এবং সাথে সাথে আরেকটা বলছি কিউলেক্সের কথা। এখন একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখেন আমরা যেটা বলছি যে এখন অ্যাডিস মশা ধরেন সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে, বাট অ্যাডিস যদি ইনফেক্টেড না হয় তাহলে কিন্তু আমাদের ভয়ের কিছু নেই। এখন অ্যাডিস যদি ইনফেক্টেড হয়, যেমন সে সে একটা ডেঙ্গু ইনফেক্টেড কোনো পেশেন্টের ব্লাড নিয়ে সে ভাইরাসটা ক্যারি করছে, তারপরে সেটা প্রজনন হচ্ছে, তাহলে কিন্তু সেটা ছড়িয়ে যাচ্ছে বেশি। বাট অ্যাডিস থাকতেই পারে, অ্যাডিস থাকতেই পারে, কিন্তু সেটা যদি ইনফেক্টেড না হয় তাহলে ভয়ের কিছু নাই। বাট সেটা যদি ইনফেক্টেড হয় তাহলে কিন্তু সেটা ডেঙ্গু ভাইরাসটা ক্যারি করে। সেই ভাইরাসটা কিন্তু যখন কারো শরীরে যখন প্রবেশ করে দেয়, ভাইরাস খুব ইজিলি এটা স্প্রেড আউট হয় এবং আমাদের এই যে আমরা যে ডেঙ্গু ভাইরাসের কথা বলছি সেই ধরনের জিনিসটা হওয়ার পসিবিলিটি খুব বেশি থাকে আমাদের। Alright. তো এখানে কিছুটা ডেঙ্গু কেস ক্লাসিফিকেশন বা আইসিবিএইচি করা হয়েছে। এটা আমি অনলাইন থেকে একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকলের একটা গাইডলাইন, একটা বুকলেট ডাউনলোড করেছিলাম বাংলাদেশে। সেখান থেকে আমি কিছুটা স্টাডি ম্যাটেরিয়াল ইনক্লুড করেছি। এগুলো অনেক ধরনের টাইপ হতে পারে, যে ডেঙ্গু উইদাউট ওয়ার্নিং সাইন হতে পারে, আহ, এবং সিভিয়ার ডেঙ্গু হতে পারে, কিছু কিছু ডেঙ্গি হতে পারে। এটা অনেক ক্ষেত্রে আমরা ডেঙ্গু বলছি, অনেক ক্ষেত্রে এটাকে ডেঙ্গি বলে, ডেঙ্গি। আমার মনে আছে, আমি আমি যখন পিএইচডি করি, আমার পিএইচডি সময় আমাকে আমার যে প্যানেলিস্ট ছিল ল্যাট্রপ ইউনিভার্সিটি এমেরিটাস প্রফেসর রবিন অ্যান্ডার্স, ইনফেকশন ডিজিজ নিয়ে কাজ করে। তো উনি উনি তখন আমি তখন ল্যাট্রপ ইউনিভার্সিটিতে যেতাম কিছু ওয়েস্টার্ন ব্লট করার জন্য, করার জন্য উনি ড্রাইভ করে নিয়ে যেতেন। হি ওয়াজ 78, আমি ওই সময়ের কথা বলছি, 2016 এর দিকে। স্টিল হি ইজ ওকে, এবং আমি কয়েকদিন আগে ওনার ওয়েবসাইটটা দেখেছিলাম, যদিও কথা হয়নি। এখন উনি আছেন ওই জায়গাটাতে এখন অলমোস্ট 10 ইয়ার্স। তখন 76 77 এরকম আমি শুনেছিলাম। তো উনি আমাকে হঠাৎ করে একদিন উনি ড্রাইভ করে নিয়ে যাচ্ছে মেলবোর্নে। উনি আমাকে হঠাৎ করে এক সময় জিজ্ঞেস করে, আমরা ট্রাফিক জ্যামে বসে আছি, উনি আমাকে জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ দ্য কারেন্ট সিচুয়েশন অফ ডেঙ্গি। তো আমি ইনিশিয়ালি একটু হয়ে গেলাম যে ডেঙ্গি, আমরা তো নর্মাল ডেঙ্গু বলে অভ্যস্ত। তো আমি তখনই বুঝতে পারলাম যে যেহেতু আহ, যে কিছুক্ষণ আগে আমরা মস্কিটো বর্ন ইনফেকশন ডিজিজ নিয়ে আলোচনা করতেছিলাম, ম্যালেরিয়া, পাপুয়া নিউ গিনি। আমি শিওর যে মানে মস্কিটো রিলেটেড ডিজিজ সম্পর্কেও আমাকে জিজ্ঞেস করছে, পরে আমি বুঝতে পারলাম যে it's ডেঙ্গি। তখন মানে মানে কতটা কনসার্ন সে বললো যে ডেঙ্গুর সিচুয়েশন কি তোমাদের দেশে 16 17 দিকে মনে হয়, 2016 or 17 বা 18 হতে পারে, 17 শেষের দিকে, 18 এর দিকে, কারণ তখন বাংলাদেশে একটা ওয়েভ চলতেছিল ইয়ে করে। তো তখন ও জিজ্ঞেস করতেছিল কারেন্ট সিচুয়েশন কি, আহ, তো কিরকম ইনফেকশন হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিল। তো আমরা আমরা যদি বলি এখানে সিম্পলি যদি দেখে নেই, আহ, কিছু কিছু ডেঙ্গু আছে কোনো ধরনের ওয়ার্নিং সাইন সিমটম থাকে না, শুধুমাত্র ফিভার হয় এবং সাথে কিছুটা নরসিয়া, ভমিটিং থাকতে পারে, র্যাশ, পেইন থাকতে পারে, লিউকোপেনিয়া হতে পারে, ডাব্লিউবিসি পরিমাণটা খুবই কমে যেতে পারে এবং ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে এটা কনফার্ম করতে হয়। এটা দুই ধরনের টেস্ট আছে, এটা আমরা নর্মালি NS1 অ্যান্টিজেন টেস্ট করি। এটা একটা গভর্নমেন্ট একটা রেট ফিক্স করে দিয়েছে কত টাকা নিবে, এবং আবার এটা অনেক ক্ষেত্রে দেখা গেল এক ধরনের টেস্ট বলা হয়, এটা
টুনিকেট টেস্ট, এটা যে জায়গাটাতে প্রেসার মাপা হয়, এটা একটু অনেকটা সময় বন্ধ রেখে ওখানে দেখা যায় যে কোনো ধরনের আহ, যে আর্টারির ওখান দিয়ে কোনো ধরনের ইনফ্লেমেশন হয়েছে কিনা বা কোনো ধরনের লাল ধরনের প্যাচ তৈরি হচ্ছে কিনা, এটা আমি পরে আলোচনা করার চেষ্টা করবো। আবার কিছু কিছু আছে ডেঙ্গু আছে, সাথে ওয়ার্নিং সাইন আছে, যেমন ভমিটিং আছে, অ্যাবডোমিনাল পেইন বা টেন্ডারনেস আছে, ডায়রিয়া আছে, অনেক সময় ধরে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে, অনেক ক্ষেত্রে লিভারটা বড় হয়ে গেছে, হেমাটোক্রিটের পরিমাণ বেড়ে গেছে 20%। দিস আর দ্য ডেঙ্গু উইথ দ্য ওয়ার্নিং সাইন। আবার অনেক ক্ষেত্রে ডেঙ্গু উইথ সিভিয়ার ডেঙ্গু যেটাকে বলা হয়, যে অনেক ক্ষেত্রে শক সিনড্রোম থাকে এবং রেসপিরেটরি ডিস্ট্রেস উইথ ফ্লুইড অ্যাকুমুলেশন এবং সিভিয়ার ব্লিডিং হয়, যেটা বলেছি ইন্টারনাল হেমোরেজ যেটা আমরা বলেছি। আবার অনেক ক্ষেত্রে অর্গান ফেলার হতে পারে, লিভার অথবা আমার হার্ট, বিশেষ করে আমার লিভারটা, এক্ষেত্রে যদি লিভারের এনজাইমের পরিমাণ খুব বেড়ে যায় সেটাও হতে পারে, অথবা মেটাবলিক ব্যালেন্স হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেটা ভেরি কমন আমাদের এই ধরনের ডিজিজ গুলোর ক্ষেত্রে। আমরা যেটা দেখে থাকি যে ইলেকট্রোলাইটস গুলো কোন ধরনের ভেরিয়েশন হয়, তারপরে আমরা দেখে থাকি যে হেমাটোক্রিট লেভেলটা কতটুকু বেড়েছে বা কমেছে, সেই বিষয়গুলো আমি এই প্রত্যেকটা বিষয় নিয়ে একটু একটু করে আলোচনা করার চেষ্টা করব আজকে, যেহেতু একটু ইয়ে এখানে ঠিক অন দ্য বেসিস অফ দ্যাট ট্রিটমেন্টও অনেক ক্ষেত্রে ক্লাসিফাই করা যেতে পারে। সিমটোমেটিক ট্রিটমেন্ট, যে অনেক ক্ষেত্রে ডেঙ্গু থাকে সিমটোমেটিক, অনেক ক্ষেত্রে ইনিশিয়ালি যদি মানে ডেনভি 1 সেরোটাইপ যেটা, সেটা অনেক ক্ষেত্রে ইনফেকশন হলে এটা অনেক ক্ষেত্রে বোঝাও যায় না, হয়তো আমার নর্মাল ভাইরাল ফিভার হয়ে গিয়েছে একদিন দুই দিনের মধ্যে, আমি হয়তো বুঝতেই পাইনি ডেঙ্গু হয়েছে। বাট দেখা গেল সেরোটাইপ 2, 3 এই ধরনের সেরোটাইপ গুলো যেগুলো থাকে, এগুলো অনেকটা খুবই একটু অ্যালার্মিং, এবং সেক্ষেত্রে প্রবলেম গুলো খুব বেশি থাকে। এবং রিসেন্টলি আমাদের যে ডেঙ্গু সেরোটাইপ গুলো অ্যাটাক করছে, সেগুলোর ক্ষেত্রে খুবই আমার দেখা গেলো যে হেমোরেজিক শক হচ্ছে, অথবা আমরা যেটা বলি এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম, দেখা গেলো যে ডেঙ্গু হচ্ছে অল্প কয়েকদিনের মধ্যে কোনো একটা অর্গান ফেলার হয়ে যাচ্ছে, যেটা খুবই কম রিসেন্টলি আমরা যেটা বলি, এবং খুবই অ্যালার্মিং আমাদের দেশে। আমি এখন এই বিষয়গুলো, এটা 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 মোটামুটি মোরলেস সবাই আমরা এই টার্মগুলোর সাথে পরিচিত। যেটা সিমটোমেটিক গুলোকে আবার কয়টা ভাগে ভাগ করা যায় আপনারা দেখেন, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। মাইল্ড এর ক্ষেত্রে এটা বলেছে আনডিফারেন্সিয়েটেড ডেঙ্গু ফিভার, এবং ফিভার থাকে, কোনো ধরনের কমপ্লিকেশন থাকে না। ডেঙ্গু ফিভার উইথ হাই রিস্ক কোমরবিডিটি যদি থাকে, আমার ডায়াবেটিস, হাইপারটেনশন, প্রেগনেন্সি যদি থাকে, করোনারি আর্টারি ডিজিজ থাকে, হেমোগ্লোবিন ইনফেক্সিস থাকে, আমার হেমোগ্লোবিন রিলেটেড যে ডিসঅর্ডার যেগুলো থাকে, সিকেল সেল ডিজিজ থাকে, সেই ধরনের প্রবলেম গুলো যদি থাকে। আবার কিছু আছে ডেঙ্গু ফিভার উইথ ওয়ার্নিং সাইন, ওই যে পেইন, তারপরে ভমিটিং যদি থাকছে, ব্লিডিং যদি হয়, নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, অথবা কোনো জায়গাটাতে আমার প্রচুর র্যাশ হয়েছে, আমরা যদি বলি প্লুরাল এফিউশন হয়েছে। প্লুরাল এফিউশনটা আমি এই জায়গাটাতে দুইটা ছবি অ্যাড করে দিয়েছি। প্লুরাল এফিউশন আমাদের যে লাং থাকে, লাং এর পাশে যে দুইটা মেমব্রেন থাকে, সেই মেমব্রেনের মাঝখানে যদি লিকুইড যদি অ্যাকোমোডেট করে, তাহলে সেটাকে প্লুরাল এফিউশন বলা হয়। আবার অনেক ক্ষেত্রে এক্ষেত্রে অ্যাসাইট হয়, দেখা গেল যে আমার পেরিটোনিয়াম ক্যাভিটি যেটা থাকে লোয়ার অ্যাবডোমিনে, এই জায়গায় যে ক্যাভিটি থাকে, সেই ক্যাভিটিতে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে ওয়াটার অ্যাকোমোডেট করতে পারে। এটা খুবই কমন, এবং টেন্ডারনেস শক্ত হয়ে যায়, প্রচন্ড পেইন হয়। আপনারা হয়তো যদি কারো ডেঙ্গু হয়ে থাকে তাহলে এটা ফিল করতে পারবেন। আবার অনেক কিছু পেশেন্টরা আমরা জুলাই আগস্ট সেপ্টেম্বর হলেই সবসময় ভয়ে থাকি, ফিভার হলেই যে আমার এই ধরনের প্রবলেম গুলো হলো কিনা। অলরাইট, তো এইগুলো কিছু সাইন সিমটম, আমি পরের ক্লাসে আবার আলোচনা করব। এরপরে আরেকটা আছে যেটা হচ্ছে সিভিয়ার সিচুয়েশন, যে জায়গাটাতে হেমোরেজিক শক হয়, এবং উইদাউট শক হতে পারে, হেমোরেজ হতে পারে। তারপরে হচ্ছে আমরা বলি যে অর্গান ইনভলভমেন্ট, এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম, হঠাৎ করে কোনো একটা অর্গান কাজ করছে না, লিভার প্রবলেম হচ্ছে, অথবা হার্ট কলাপস করে যাচ্ছে, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হচ্ছে, যেখানে বলেছে যে টার্সিয়ারি কেয়ারটা আমার দরকার। অলরাইট, আমি এই বিষয়টা নিয়ে আবার আরেকটা, আমি যেহেতু আজকে একটু একেবারে শেষ করে দেইনি, আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে আরেকটু আলোচনা করার জন্য। আমার আমার কয় মিনিট আছে একটু কাইন্ডলি যদি একটু কেউ একটু আমাকে ইনফর্ম করে দেয়, কয় মিনিট আছে আমার? কেউ কি একটু বলতে পারবো আমার ক্লাস কয়টায় শেষ হবে আর কয় মিনিট আছে? 9:45।
9:45, ওকে, 10 মিনিট শুড বি ফাইন, ওকে, থ্যাংক ইউ। এখানে আমি আরেকটা আরেকটা ইউজ করেছি, এটা সিডিসির একটা ওয়েবসাইট থেকে আমি নিয়েছি, আপনারা দেখতে পারেন, সিডিসির ওয়েবসাইট থেকে। আহ, এখানে জাস্ট এই যে মসকিটো যদি বাইট করে সাথে সাথেই কিন্তু আমার ফিভার হয় না, এটা ভ্যারি করে। কারো কারো ক্ষেত্রে 2 দিন, কারো কারো ক্ষেত্রে 3 দিন, কারো কারো ক্ষেত্রে 4 দিন, কারো কারো ক্ষেত্রে 7 দিন পরে, এটা ইনকিউবেশন একটা পিরিয়ড থাকে। তারপরে আমার সাইন সিমটমটা শুরু হয়। এই জায়গাটাতে ভাইরাসের পরিমাণটা বেড়ে যেতে থাকে। আমরা মোটামুটি মানে 7 দিনের মতো অনেক ক্ষেত্রে অনেকের এই সিমটমটা থাকে, এটা মোটামুটি জ্বর আসে যায় এরকম সিমটম থাকে। এরপরে ক্রিটিক্যাল ফেজ থাকে 1 থেকে 2 দিন, যে সময়টাতে আমরা ওই যে যখন দেখি যে জ্বর কমে গিয়ে তখন প্লাটিলেটটা হচ্ছে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আমরা যেটা বলি যে খুবই কমে যাচ্ছে, এটা থ্রোম্বোসাইটোপেনিয়া হয়ে যাচ্ছে, এবং হেমোরেজ হচ্ছে, এবং অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, টেন্ডারনেস হচ্ছে। তারপর আস্তে আস্তে যখন এই ফেজটাকে আমরা পার করে ফেলতে পারি, ক্রিটিক্যাল ফেজ, তারপরে থাকছে হচ্ছে আমরা যেটা বলছি যে রিকভারি ফেজ। এই রিকভারি ফেজে অ্যাপারেন্টলি মনে হয় যে আমি খুবই দুর্বল, বডি তখন ফ্লুইডটাকে ইনটেক করার চেষ্টা করে, যেগুলো আমার বডি থেকে বের হয়ে হয়ে বিভিন্ন ক্যাভিটিতে আছে সেগুলোকে আবার নেওয়ার চেষ্টা করে বডি, এবং আস্তে আস্তে আমরা স্ট্রেংথ ফিরে পাই, এবং তখন দেখা গেলো মোটামুটি 3 থেকে 5 দিন সময় এই জায়গাটাতে এটা রিকভারি ফেজ বলে। অনেক ক্ষেত্রে এটাকে রিকভারি ফেজ না বলে অনেক ক্ষেত্রে আমরা যদি বলি এটাকে অনেক ক্ষেত্রে বলা হয় কনভালসেন্ট ফেজ। 2 to 5 days লঙ্গার ইন অ্যাডাল্ট, যেখানে বলেছে লাস্টের দিকে দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটাতে অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় কনভালসেন্ট ফেজ, এবং অনেক ক্ষেত্রে আমরা এই জায়গাটাতে অনেক কিছু রিকভারি ফেজ। অলরাইট, আমি এই বিষয়টা আবার প্রত্যেকটা বিষয়ে চেষ্টা করব, যে আরো কিছু পয়েন্ট আমাদের আছে। আমি এই যে টুনিকেট টেস্ট বলেছিলাম, এই জায়গাটাতে টুনিকেট টেস্ট আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। এটা যে জায়গাটাতে আমরা প্রেসার মাপার জন্য যে যন্ত্রটা ইউজ করি স্টেথোস্কোপ, তাহলে দুইটা প্রেসারের মাঝামাঝি জায়গায় আমরা 5 মিনিট এটাকে রেখে দেই। প্রেসারটাকে রেখে মোটামুটি, যেমন প্রেসার যদি 100 এবং 70 হয়, তাহলে 85-এর কাছাকাছি প্রেসারটাকে নিয়ে আমি 5 মিনিট রেখে দেই। তারপর গ্র্যাজুয়ালি প্রেসারটা ছেড়ে দিয়ে যদি দেখি এখানে ছোট ছোট আমার পিতাশির মতো তৈরি হচ্ছে, তাহলে আমি বুঝতে পারি। এবং সেটা যদি পার ইঞ্চির মধ্যে যদি দেখালো 20টার মতো হয়, তাহলে আমি বলতে পারি যে না, আমার এখানে ডেঙ্গু হয়েছে। এটা একটা নর্মাল টেস্ট, আদারওয়াইজ আমরা যে অ্যান্টিজেনিক টেস্ট NS1 টেস্টটা করি। অলরাইট, আমি আজকে আর এটা আলোচনায় যাচ্ছি না, আমি নেক্সট ক্লাসে আরেকটু চেষ্টা করবো এটা নিয়ে আলোচনা করার জন্য। আমি জাস্ট একটা ছোট্ট একটা বিষয় একটু আপনাদের সাথে আমি ওয়েবসাইটটাও দেখাতে পারি। আচ্ছা, আচ্ছা, এইটা এটা ওকে, আমি এটা সেভ করেছিলাম, এটা মনে হচ্ছে সেভ হয়। আচ্ছা, একটু কে একজন একটু যদি বলেন কি দেখা যাচ্ছে। আমি একটা একটা পেজ শেয়ার করেছি অনলাইন থেকে, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, একটু কেউ একজন একটু যদি কনফার্ম করেন দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে। জি স্যার, দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, আচ্ছা, এটা একটা আমাদের ডিজিএইচএস এর একটা ওয়েবসাইট থেকে ডেঙ্গু স্ট্যাটাস এর যে একটা পেজ, এই ড্যাশবোর্ডটা আমি নিয়েছি। এটা আমি আজকে খুব বেশি, যেহেতু আমার সময় নেই 5 মিনিট আছে, আমি জাস্ট শুধু দুইটা জিনিস নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। ওকে, দুইটা জিনিস নিয়ে যদি আলোচনা করার একটু চেষ্টা করি, জাস্ট এই এই দুইটা বিষয় নিয়ে। আপনি আপনি যদি দেখেন, এই যে দেখেন, আমি প্রথম দিকে বলেছিলাম এই যে ডেঙ্গু অ্যাফেক্টেড বাই ইয়ার,
আচ্ছা, এটা তো রিপোর্টেড যে পেশেন্ট গুলো ছিল তখন অতটা বেশি 2018 দিকে অতটা রিপোর্টেড কেস গুলোকে কিউমুলেটিভলি কাউন্ট করার মতো ওই ধরনের ফ্যাসিলিটি হয়তো আমাদের অতটা ছিল না। 2019-এর দিকে দেখেন একটা বিশাল সংখ্যা কিন্তু বাড়তে থাকে 2019-এর দিকে, এরপরেও গ্রাজুয়ালি এই পরের বছরটা একটু কম থাকে, পরের দিকে আবার আস্তে আস্তে বাড়তে থাকে। দেখেন দেশে এসে এমন অবস্থা হয়, এদের সংখ্যাটা চিন্তা করলে এখান থেকে বোঝা যায় এটা অনেক সংখ্যাটা এখানে বাড়ে। এরপরে গ্র্যাজুয়ালি এখন প্রতি বছর আমাদের এমন 24-25 এরকম আছে যে মোটামুটি প্রত্যেক বছরই মোটামুটি একটা কনসিস্টেন্সি 2019-এর দিকে যে সার্চটা হয়েছিল মোটামুটি সেরকম একটা কন্টিনিউশন কিন্তু আমাদের দেশে কিন্তু আছে। তার মানে ডেঙ্গু আমাদের দেশে 2019-এ একটা বড় রকমের ম্যাসাকার হয়েছিল, অনেক পেশেন্ট ওই সময় মারা গিয়েছিল, বাট তারপরে কিন্তু প্রতি বছরই আমাদের এই সংখ্যাটা কিন্তু গ্র্যাজুয়ালি বেড়ে যাচ্ছে, সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়ছে, যেটা আমাদের দেশে খুবই অ্যালার্মিং। আচ্ছা, আর একটা স্লাইড একটু আমি আমি নেক্সট ক্লাসে আবার চেষ্টা করবো এটাকে নিয়ে আলোচনা করার জন্য। একটু বাম সাইডের যদি অংশটুকু এইটুকু যদি দেখেন, এখানে বলা আছে মান্থ অনুযায়ী একটা রেট দেওয়া আছে যে কতটুকু হতে পারে। আপনি যদি প্রথম দিকের কথা যদি চিন্তা করেন, এখানে 23, 24, 25-এর কথা বলা আছে। আমি যদি আরেকটু পিছন দিকে ডাটা থাকতো তাহলে আরেকটু ভালো হতো, আমি জানি না, এখান থেকে হয়তো সেটা পাওয়া যেতে পারে যে 2019-20 এই দিকের দিকে যদি চিন্তা করেন, নর্মালি অগাস্ট সেপ্টেম্বরের দিকে এসে এই যে দেখেন আপনি আপনি যদি আপনি আপনি যদি 2024 বা 23-এর দিকের কথাটা চিন্তা করেন বা 25-এর কথাও যদি চিন্তা করেন, 23-এর কথা বলবো না, 23টা একটা ম্যাসিভ বিয়ে হয়েছিল। ওই সময়টাতে কিন্তু সেপ্টেম্বরের আগে এসে কিন্তু মানে রাইজ হয়নি অতটা সংখ্যা, যদি আমি এটার কথা যদি আমি আমি বলি। কিন্তু এখন অ্যালার্মিং বিষয় হচ্ছে 25 বা 26-এর পরে যদি আমি দেখি, 25 এখানে দেখেন এটা জুনের পর থেকে কিন্তু সংখ্যাটা কিন্তু বাড়ছে, যেরকম করে বাড়তেছে। এখন এখন আমরা যদি দেখি যে 26 বা 27-এ দেখে এখন এই অগাস্ট সেপ্টেম্বরের দিকে আসতে হয় না, এটা মোটামুটি এই যে মার্চ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিলের পর থেকে এই সংখ্যাটা কিছু কিছু করে বাড়তে থাকে। আমি একটু নিচের দিকে যাই, এই যে আপনি আপনি যদি দেখেন 2026-এর দিকে এসে 2026-এও দেখেন প্রতি সপ্তাহে কিন্তু ডেঙ্গু ইনফেক্টেড পিপলের সংখ্যা কিন্তু আছে। এই যে, এবং আমি দেখতেছিলাম যে এই পর্যন্ত এই 3 মাসে প্রায় 4জন হচ্ছে ডেঙ্গু ইনফেক্টেড পিপল মারা গেছে, এবং কতজন নাম্বার অফ ডেথ, আচ্ছা নাম্বার অফ ডেথ ভার্সেস অ্যাডমিটেড, আচ্ছা উইক, আচ্ছা এই যে এই সপ্তাহে দেখেন এই যে এটা বলেছে উইক 12 এখানে 38 জন অ্যাডমিটেড হয়েছে, 38 জন অ্যাডমিটেড হয়েছে, যদি এই সপ্তাহে কোনো ডেথ রেট নাই, কিন্তু টোটাল প্রায় 4জন হচ্ছে মারা গেছে, এবং কত বয়সের বাচ্চা মারা গেছে সেগুলো একেবারে কমপ্লিট একটা ডাটাবেজ এখানে আছে। আমি জাস্ট এটুকু একটু দেখানোর জন্য যে আমাদের দেশে ডেঙ্গুটা 2019-এ শুরু হলেও এখন যে কতটা অ্যালার্মিং, এবং এটা কনসিস্টেন্টলি আমরা যদি বলি একটা নির্দিষ্ট পরিমাণ পিপল আর বিং ইনফেক্টেড, এবং আমাদের ডেথ রেটের কথা, আমি ডেথ রেটটা নিয়ে আজকে আলোচনা নাই করলাম, আমি আহ, আমি নেক্সট ক্লাসে চেষ্টা করবো সেটা নিয়ে আলোচনা করার জন্য। কিন্তু এখন আর ওই যে আমরা যদি ধরে নেই যে অগাস্ট সেপ্টেম্বরের দিকে এটা বাড়তে থাকবে, তারপর হচ্ছে আমরা নভেম্বর পর্যন্ত, শীত আসা পর্যন্ত এটা থাকবে 2-3 মাস, তারপরে আমরা কি আবার সেফলি এদিক সেদিক ঘোরাফেরা করতে পারবো। কিন্তু ওই সিচুয়েশনটা এখন আর আমাদের দেশে নেই, এটা একটা বলা যেতে পারে যে এটা একটা সারা বছরই ডিজিজ, এবং এটা আমাদেরকে খুবই কেয়ারফুল থাকতে হবে, কারণ এটা অলরেডি আমরা বলেছি যে যদি কখনো কোনো একটা সেরোটাইপ দিয়ে আমরা যদি ইনফেক্টেড হই, তাহলে পরবর্তীতে, তাহলে যদি অন্য ডিফারেন্ট সেরোটাইপ যদি আঘাত করে, এবং আমাদের যে সেরোটাইপ 2, 3 এই ধরনের সেরোটাইপ গুলো আরো বেশি হচ্ছে ডেঞ্জারাস কম্পেয়ার টু সেরোটাইপ 1, এবং সেক্ষেত্রে আমাদের ওই যে আমরা যেটা বললাম যে এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম, যেগুলো হঠাৎ করে কোনো ধরনের নোটিশ ছাড়াই হচ্ছে আমার অর্গান ফেলার হয় এবং পেশেন্ট কিন্তু সার্ভাইভ করতে পারে না। ওকে, আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে আরো একটু কিছু ডিসকাস করার জন্য। আজকে আমার মনে হয় এই পর্যন্তই থাক, অনেকটা সময় হয়ে গিয়েছে। আমি একটু রিকোয়েস্ট করব একটা আম, উম, মারুফ সাহেব বা যে আছে একটু একটা অনলাইন একটু রেকর্ড রাখার জন্য, আমরা যেন পরবর্তীতে একটা অ্যাটেন্ডেন্স অফলাইন ক্লাসে দিয়ে দিতে পারি। আম, কারো কোনো ওকে প্রশ্ন না থাকে? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, একটু সরি, একটু লেটলি শুরু করে ফেলেছি। এর মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে। আমি আমি অন্য আরেকটা ক্লাস সেকশনের ইয়েতে জয়েন করে ওয়েট করছিলাম। কি ব্যাপার, কেউ জয়েন করে না কেন? আমি তখন পিয়ারকে মেসেজ দিতে গিয়ে হঠাৎ মনে হলো, আচ্ছা ঠিক আছে, দেখি তো এটা কি রাইট আইডি নাম্বার কিনা। পরে দেখি যে না, আমি একটা বায়োকেমিস্ট্রি আমার অনলাইন ক্লাসের মধ্যে আমি জয়েন করে বসে আছি। এর জন্য কিছুটা সময় লেগেছে। পরে আমি আবার আপনাদের যেটা এক্সাক্ট ওয়ান সেটাতে পরে আসি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সবাই, বাই।